আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে। সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ। তখনই সত্যমের একটা কল চলে আসে, আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে, যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশে থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না, আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে, আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো। বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বশ চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল, যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয়, তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল, সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল।
ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল, যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না, যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে, মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল, আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায়, আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে, আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে, আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা,
ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আরও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। রবি, অনুপম আর শুভঙ্কর তিনজন খুবই ভালো বন্ধু ছিল, আর তিনজন 12 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট করার পর ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। আমার মনে হয় এইবারে আমাদের গোয়া বা মানালি নয়, বরং গ্রামে যাওয়া উচিত। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের গাছপালার আনন্দ নেওয়া উচিত। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মধ্যে কার গ্রামে যাবি? আমরা তিনজন এক এক করে সবার গ্রামে যাব, কিন্তু শুরু রবির গ্রাম বেলতলা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? চলো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার গ্রামে তোদের এই বিয়ারাপন চলবে না, যেমন বেশি রাত অবধি জাগা, সন্ধেবেলায় বাইরে ঘোরা, আর সব থেকে জরুরি ভূত প্রেতের মজা ওড়ানো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর গ্রাম অন্ধবিশ্বাসীদের সঙ্গে কাপুরুষ আর ভীতুও। দেখ, এবার তুই কিন্তু বেশি বলছিস। রবি, তুই সায়েন্সের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েও এই ভূত প্রেতের ওপর বিশ্বাস করিস? কিন্তু এতে তোরও দোষ নেই, কারণ তুই ওই গ্রাম থেকেই বেরিয়ে এসেছিস না, তাই এটা তোর হওয়ারই কথা। কিন্তু তুই চিন্তা করিস না, এইবারে আমরা তোর আর তোর গ্রামের সবার অন্ধবিশ্বাস দূর করে দেব। তিনজন বন্ধু ভ্যাকেশনের জন্য গ্রামে যাওয়ার প্ল্যান করছিল, আর তিনজনেই বেছে নিল রবির সেই ভুতুড়ে গ্রাম, যেখানে সন্ধে নেমে আসার পর ওই গ্রামের ডাইনি বেরিয়ে আসে আর গ্রামে একা ঘুরে বেড়ানো যে কোনো মানুষকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর এই তিনজনই ভূত প্রেতে একটু বিশ্বাস করত না, আর এইবারে তাদের উদ্দেশ্যটাও এটাই ছিল যে ওরা গ্রামে গিয়ে ওই ডাইনির কথাগুলোকে তাদের ভুল ভ্রান্তি প্রমাণ করে দেবে, যেটা তারা এত বছর ধরে মেনে চলেছে। সন্ধ্যের ট্রেনে চেপে ওরা সবাই পরের দিন দুপুরে পৌঁছে গেছিল রবির গ্রামে বেলতলায়। ওরা তিনজন রবির বাড়ি পৌঁছয়। তাদের গ্রামে পুরনো বাড়িতে শুধু রবির ঠাকুমা থাকতো, আর বাকি সবাই শহরেই সেটেল ছিল। আরে খোকা, তুই এসে গেছিস, খুব ভালো করেছিস। যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, যা। তিনজন বন্ধু খাবার খেয়ে একই রুমে নিজের নিজের বিছানায় আরাম করতে করতে কথা বলছিল। আরে তোরা শুয়ে পড়লি যে, আমাদের উদ্দেশ্য ভুলে গেছিস নাকি? অনুপম নিজের দুই বন্ধুর সাথে ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর ঠাকুমার ঘর থেকে বাড়ির চাবি নিতে চলে যায়।
অনুপম একাই ঠাকুমার ঘরে গেছিল। ও যখনই ফেরত আসার জন্য ঘোরে, একটা রোগা পাতলা হাত ও টি শার্ট ধরে নেয়, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ চলে এলো। চাবি রেখে দে এখানে। অনুপম যেই না ঘুরে তাকায়, ও দেখল যে রবির ঠাকুমা ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়েছিল। আসলে রবির ঠাকুমা কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি ছিল, যার চেহারা ওই অন্ধকার রাতেও এত মারাত্মক লাগছিল যে দুর্বল মনের লোক হলে তক্ষুনি মরে যেত। এটা দেখে অনুপম ওখানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। যখন বেশি দেরি হওয়ার পরও অনুপম ফিরে আসেনি, তখন ওর ওই দুজন বন্ধু ঠাকুমার ঘরে চলে আসে। তখন দেখে যে ওর ঠাকুমা বিছানাতেই ছিল না। আরে, ঠাম্মা কোথায় গেল? তাছাড়া ঠাম্মা রাত 1টার সময় কোথায় যেতে পারে? আরে, সে হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু আগে একে তোল, কি জানি কি দেখে ফেলেছে যে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ওরা দুজন ওই রাতে যেতে পারল না, কারণ অনুপম সেই অবস্থাতেই ছিল না। পরের সকালে অনুপমের যখন চোখ খোলে, তখন ও ওর ঠিক পাশে রবির ঠাম্মাকে বসে থাকতে দেখে, যে এখনো সেই ভয়ঙ্কর চেহারা নিয়েই বসেছিল। খোকা, তুই আমার সোনা ছেলে, তাই না? কাউকে কিচ্ছু বলবি না যে আমি আসলে কে, না হলে কেউ এটা জানতে পারবে না যে তুই কে ছিলি। সোনা ছেলে আমার। এরপরে রবির ঠাকুমা ওখান থেকে চলে যায়। অনুপম এখনো নিজেকে সামলাতে পারেনি, আর নিজের দুই বন্ধুকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য বলে। সেদিন সন্ধ্যায় 3 বন্ধু যখন গ্রামের ভ্রমণ করছিল, তখন ওরা একটা জিনিস নোটিস করছিল, যে প্রত্যেকেই ওদের থেকে দূরে পালাচ্ছিল। কেউ ওদের সঙ্গে কথা বলতে চাইছিল না। ওরা এর কারণটা জানতে পারছিল না। আব্দুল কাকা নামের একজন একটা চা দোকান চালাতো, যে রবিকে তবে থেকে জানতো যখন রবি খুবই ছোট ছিল। রবি ওই আব্দুল কাকার কাছে গেল আর তাকে বলল, আব্দুল কাকা, আমাকে ভুলে গেছো নাকি? না খোকা, আমি তোকে কি করে ভুলতে পারি? তোকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলেছি। এরপরে রবি তার থেকে গ্রামের ডাইনি আর সন্ধে হওয়ার পরে কাউকে গ্রামে না দেখতে পাওয়ার কারণটা জিজ্ঞেস করে, আর এটাও জিজ্ঞেস করে যে আসলে ওদের 3 জনকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন। খোকা, আসল কাহিনীটা হলো যে গ্রামের ডাইনির কথা তুমি এতদিন ধরে শুনে চলেছ, সে আর অন্য কেউ নয়, সে তোমার নিজের ঠাকুমা। গ্রামের ডাইনি যে রাতে বেরোনো লোকেদের শিকার করে, সে তোমার নিজের ঠাকুমা। এটা শোনার পর রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ খোকা, এই কথাটা তোমাদের বাড়ির লোকেরাও জানে। আজ থেকে 7 বছর আগে তোমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছিল, কিন্তু একটা ডাইনি সেই সময় গ্রামের কাল হয়ে ঘুরে বেড়াতো। তার একটা শরীরের দরকার ছিল, যার সাহায্যে সে নিজের শিকার করতে পারত। যখন গ্রামের লোকেরা তাকে মারতে যায়, তখন তোমার ঠাকুমাও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু ফিরে আসার সময় ওই ডাইনি তোমার ঠাকুমার আত্মাকে বাঁশের সঙ্গে বেঁধে দিল, আর ওই ডাইনির আত্মাটা তোমার ঠাকুমার শরীরে ঘর করে নিল। তখন থেকে তোমার ঠাকুমা এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলে চলেছে। তুমি নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়িতে কোনো ভগবানের মূর্তি বা পুজোর জিনিস নেই, আর অন্ধকারে কখনো প্রদীপ বা আলো জ্বলে ওঠে না, কারণ ডাইনি শয়তানের পুজো করে, ভগবানের নয়। এরপরে অনুপম কাল রাতের ব্যাপারে বলে দেয়। আর এখন 3 জন খুব ভয় পেয়ে গেছিল, কারণ এই 3 জন ওই ডাইনির ঘরে রয়েছিল। এই কারণেই
কেউই ওদের কাছে আসতে চাইছিল না। এবার বুঝতে পেরেছি যে আমার বাড়ির লোকেরা আমাকে এই গ্রামে কেন আসতে দিচ্ছিল না। না, তারা কখনো এই সত্যিটা বলেছিল। এরপরে তিনজন ওই বাড়িতে যায়, জিনিসপত্র বাঁধে আর তক্ষুনি বেরিয়ে পড়ল। কিন্তু তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ খোকা, কিন্তু আমি এখন আমার নাতির থেকে আলাদা হতে পারবো না। আমার মায়া খেলার কারণেই তো আমি ওকে নিজের কাছে ডেকেছিলাম। এখন তো আমার শরীর অনেক পুরনো হয়ে গেছে। এবার আমার আত্মার নতুন শরীরের প্রয়োজন। এইটুকু বলেই রবির বাড়িতে ওই ঘর করা ডাইনির আত্মাটা রবির শরীরে প্রবেশ করে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওই দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। সবাই বলে এখন রবির ঠাকুমার জায়গায় রবির শরীর ওই ডাইনির ঘর হয়ে গেছে, যে পরের 60 বছর অবধি এইভাবেই এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলবে। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না। আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে। তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখল, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু 1 মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িতে ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবেই ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল, কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত। ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল। এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়,
মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখলো তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে, সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ, ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। 1 সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। 1 সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখল যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল, আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো। কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখীটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও
পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল। আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল। আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে